আজকে আমি তোর জন্য অনেক বেশি করে ভেজ পোলাও রান্না করেছি, তোর যত ইচ্ছা খেয়ে নে। সামনেই তো তোর বিয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে আবার যেন ভেজ পোলাও করিস না, লোকে ভাববে আমরা তোকে কিছুই না খাইয়ে পাঠিয়েছি। আর হ্যাঁ, শ্বশুর বাড়িতে গিয়ে আবার শুধু নিজের জন্য ভেজ পোলাও রান্না করিস না, সবার পছন্দ মতো রান্না বান্না করবি, কেমন? আরে আরে ঠিক আছে, আমি সবই বুঝেছি। আর জানো মা, আজকে সকাল থেকে আমার ভেজ পোলাও খেতে খুব ইচ্ছে করছিল। ভাগ্যিস তুমি পোলাও রান্না করলে, না হলে আমাকে আবার বাইরে গিয়ে কিনে খেতে হতো। তুই ভেজ পোলাও খাওয়ার জন্য এতটা পাগল, আমার তো মাঝে মাঝে মনে হয় তোর শ্বশুর বাড়িতে একটা রান্নার লোক পাঠিয়ে দিতে হবে, যে সারাদিন তোকে শুধু ভেজ পোলাও রান্না করে দেবে। তোকে নিয়ে যে আমি কি করব মাঝে মধ্যে আমি ভেবেই পাই না। আইডিয়াটা কিন্তু খুব ভালো মা, তুমি সত্যি সত্যি আমাকে বিয়ের গিফট হিসেবে একটা রান্নার লোক আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিও। ওটাই বাকি আছে, তারপর তো শ্বশুর বাড়ির লোকেরা আমাদেরকে বলবে আমরা মেয়েকে কোনো রান্না বান্না না শিখিয়েই শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ওটা কিন্তু নিজের বাড়ি নয় স্মিতা, তাই খুব বুঝে শুনে সবার সাথে চলবি। বারে বারে এক কথা বলছি। স্মিতা তবুও তার মায়ের কোনো কথাতে পাত্তা দেয় না, সে খুব আনন্দ করে তার প্রিয় ভেজ পোলাও খেতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই স্মিতার সঙ্গে দীপকের বিয়ে হয়। আর সেদিন স্মিতার বাবা অন্যান্য আইটেমের সঙ্গে ভেজ পোলাও বিয়ের মেনুতে রাখে, কিন্তু সেদিন বিয়ে মিটে যাওয়ার পর প্রচুর পরিমাণে ভেজ পোলাও বেঁচে যায়, কারণ বিয়ে বাড়িতে গিয়ে অতিথিরা কিছুতেই ভেজ পোলাও খেতে চায় না। আর তাই শ্বশুর বাড়িতে যাওয়ার সময় স্মিতা বাড়ি ভর্তি লোকের সামনে তার মাকে বলে, মা, বিয়েতে রান্না হওয়া তো অনেক ভেজ পোলাও বেঁচে গেছে, তুমি এক কাজ করো, আমাকে সব পোলাও প্যাক করে দাও, আমি রাস্তায় যেতে যেতে খাবো। স্মিতা, কি হচ্ছে এগুলো? তোর শ্বশুর বাড়ির সবাই এখানে আছে, সবাই দেখছে। তোকে কতবার করে বারণ করেছিলাম এরকম হ্যাংলাপনা করবি না তুই। তোর শ্বশুর বাড়ির লোকেরা কি মনে করবে এটা একবার ভেবে দেখেছিস? এই তো কদিন আগেও তোকে গাদা গাদা পোলাও রান্না করে দেওয়া হলো, আজকে বিয়েতেও তো অনেক পোলাও খেয়েছিস, এখনো তোর স্বাদ মিটছে না? আজকে মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, আর আজকের দিনও তুমি ওকে বকছো? যতগুলো পোলাও বেঁচে গেছে এক্ষুনি ওকে সব প্যাক করে দাও। স্মিতা তো ঠিকই বলেছে, ওগুলো রাস্তায় যেতে যেতেও খেতে পারবে। এই শুনে ইচ্ছা দেবীর কিছু করার থাকে না, সে তখনই বেঁচে থাকা সমস্ত ভেজ পোলাও প্যাক করে মেয়ের হাতে দিয়ে দেয়, যার ফলে স্মিতা খুবই খুশি হয়। কিন্তু এমন সময় ইচ্ছা দেবী মেয়ের পোলাও নিয়ে ছেলে মানুষই দেখে বড্ড বেশি চিন্তায় পড়ে। তাই সে তখনই তার নতুন জামাই বাবা জীবন দীপককে বলে, তুমি কিছু মনে করো না জামাই বাবা, আমার মেয়েটা আসলে ভেজ পোলাও খেতে একটু বেশিই ভালোবাসে, তাই ও এরকম করলো। ও কিছু ভুল করলে তুমি একটু মানিয়ে গুছিয়ে নিও, কেমন? আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি জানি স্মিতা খুবই ভালো মেয়ে, মাঝে মধ্যে শুধু একটু ভেজ পোলাওয়ের বায়না করে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই বলে দীপক স্মিতাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আর সেদিন স্মিতার মা এত বেশি পোলাও প্যাক করে দেয় যে স্মিতা শ্বশুর বাড়িতে যাওয়ার পর ৩-৪ দিন ধরে সেই ভেজ পোলাও গরম করে খেতে থাকে। তবে সে বাড়ির লোকেদের জন্য অন্যান্য খাবার রান্না করলেও সে দিনরাত শুধু ভেজ পোলাও খেতে থাকে। আর নতুন বৌমার এরকম কাণ্ড দেখে শ্বশুর বাড়ির লোকেরা সবাই হাসাহাসি শুরু করে। নতুন বৌদি, তুমি কিন্তু একটা বড় ভুল করে ফেলেছো, তোমার ভেজ পোলাও কি বিয়ে করা উচিত ছিল, আমার দাদাকে নয়। তুমি যে হারে ওই বাসি পোলাও খাচ্ছ, আমার তো দেখে ভয় হচ্ছে ভেজ পোলাও শেষ হয়ে গেলে তুমি কি করে থাকবে। দীপার কথা শুনে সবাই হেসে ওঠে, কিন্তু এমন সময় স্মিতা খুবই লজ্জায় পড়ে। তাই সে কোনো মতে খাবার খেয়ে টেবিল থেকে উঠতে যাবে, এমন সময় দীপক বলে, স্মিতার ভেজ পোলাও শেষ হয়ে গেলে আমি ওকে আরো ভেজ পোলাও এনে খাওয়াবো, তাই পোলাও খাওয়া নিয়ে স্মিতার কোনোদিনও কোনো চিন্তা করতে হবে না। দীপকের কথা শুনে খাবার টেবিলে আরো একবার হাসির রোল ওঠে। এভাবেই হাসি ঠাট্টার মধ্যে দিয়ে স্মিতার দিন কাটতে থাকে। স্মিতা এখন প্রত্যেকদিন সবার পছন্দ মতো রান্না বান্না করে, আর সেই সাথে নিজের পছন্দের ভেজ পোলাও রান্না করে। এভাবেই ২-১ দিন কাটে। আর একদিন দীপার বান্ধবী সানিয়া তাদের বাড়িতে আসে। দীপা, আমরা যে পার্কে বেড়াতে যেতাম, ওই পার্কের পেছনে একটা বিশাল বড় মাল্টিপ্লেক্স খুলেছে, আজকে ওই মলটার কিন্তু ওপেনিং ডে। চল আমরা গিয়ে কিছু শপিং করে আসি, কারণ আজকে আমরা অনেক ডিসকাউন্ট পেতে পারি। তুই চাইলে তোর নতুন বৌদিকেও আমাদের সঙ্গে নিয়ে যেতে পারিস। আচ্ছা চল, খুব ভালো হবে। দাঁড়া, আমি নতুন বৌদিকে ডেকে নিয়ে আসছি, আমার অনেক কিছু কেনাকাটা করার আছে। ভাগ্যিস বাড়ির কাছে একটা বড় মল খুলেছে। এমন সময় সেখানে স্মিতা এসে বলে, আমি শুনলাম তোমরা দুজনে নাকি শপিং করতে যাচ্ছ, আর আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে যাবে বলছো, খুব ভালো হবে। আসলে সেই বাপের বাড়ি থেকে আসার পর একদিনও আমার এখানে বেড়াতে যাওয়া হয়নি।
ঠিক আছে বৌদি, তাড়াতাড়ি তুমি রেডি হয়ে নাও, তারপর আমরা তিনজনে মিলে শপিং করতে যাব। যত তাড়াতাড়ি যাব ততক্ষণ কিন্তু ওখানে শপিং করতে পারবো। স্মিতার কথা শুনে দীপা খুবই খুশি হয়, আর তখনই তারা তিনজনে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সবাই মিলে শপিং মলে গিয়ে প্রচুর জামা কাপড়, কসমেটিক্স কেনাকাটা করে। সেই সাথে স্মিতা সানিয়া এবং দীপাকে তাদের পছন্দ মতো দুটো কুর্তা সেটও কিনে দেয়। আর এভাবে অনেকক্ষণ ঘোরার পর তাদের সবার খুবই খিদে পেয়ে যায়। আজকে এত ঘুরেছি না, প্রচন্ড খিদে পেয়ে গেছে। শপিং করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল খেয়ালই করিনি। বাড়ি যাওয়ার অপেক্ষা করতে পারবো না, এখনই কিছু খেতে হবে। আমি তো বলতেই ভুলে গেছি, ওই পার্কের সামনে একটা নতুন ধাবা খুলেছে, ওখানে অনেক রকমের আইটেম পাওয়া যায়। তবে আমি শুনেছি যে ওদের কাছে 100 রকম রাইসের আইটেম পাওয়া যায়। তুই যে কোনো রাইস চাইবি ওরা তোকে দিয়ে দেবে। কি 100 রকম রাইসের আইটেম? সে তো বিশাল ব্যাপার। আচ্ছা, ওখানে ভেজ পোলাও পাওয়া যাবে? তাহলে আমি কিন্তু 2 প্লেট ভেজ পোলাও খাবো। সারাদিন এত ঘুরেছি যে ভেজ পোলাও না খেলে আমার শরীর আর চলবে না। আসলে আমার বৌদি হচ্ছে ভেজ পোলাও পাগল। বৌদি ভেজ পোলাও খেতে এত ভালোবাসে যে কেউ যদি বৌদিকে ভুলিয়ে ভালিয়ে ভেজ পোলাও খেতে নিয়ে চলে যায়, বৌদি চলেও যাবে। আচ্ছা তাই নাকি? কোনো মানুষ ভেজ পোলাও খাওয়ার জন্য এতটা পাগল আমি প্রথমবার শুনলাম। কারণ টাকা দিয়ে কেউ কখনো ভেজ খাবার খায়? আমি তো বাবা চিকেন বিরিয়ানি খাবো, কারণ আমি বাইরে কখনো খাবার খেলে বেকার বেকার সবজি কিনে খাই না। আসলে আমার বৌদি খুবই ইনোসেন্ট, বৌদি এসব বোঝে না। বৌদির দুনিয়ায় শুধু বৌদি আর ভেজ পোলাও বাস করে। সারাদিন বৌদি শুধু বাড়িতে ভেজ পোলাও বানায়। অবশ্য ভেজ পোলাও খেতেও কিন্তু ভালো লাগে। তোমাদের আমাকে নিয়ে মজা করা হয়ে গেলে এবার খেতে যাওয়া হোক। সন্ধ্যা হয়ে গেছে, চলো তাড়াতাড়ি খেয়ে নি। খেতেও তো কিছুক্ষণ সময় লাগবে, বাড়ি ফিরতে আবার দেরি হবে কিন্তু। এই বলে তারা তিনজনে সেই ধাবায় খাবার খেতে চলে যায়। আর স্মিতা সেখানে গিয়ে নিজের জন্য ভেজ পোলাও অর্ডার করে। অন্যদিকে দীপা এবং সানিয়া নিজেদের জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করে। কিন্তু সেই ধাবার ভেজ পোলাও খেতে স্মিতার এত ভালো লাগে যে সে 2 প্লেটের জায়গায় 4 প্লেট ভেজ পোলাও সাবর করে দেয়। আর সেদিন বাড়ি ফেরার পর দীপা এবং স্মিতা রাত্রিবেলা কিছু খেতে পারে না। আর পরের দিন সকালে স্মিতার শাশুড়ি মা বৌমাকে ডেকে বলে, আজকে বিকালবেলা আমার কয়েকজন বান্ধবী বেড়াতে আসবে। ওরা সবাই ভেজিটেরিয়ান। তুমি তো ভেজ পোলাও খুব ভালো রান্না করো, তাই আমি চাই আজকে বিকালবেলা তুমি ওদের জন্য বেশি বেশি করে ভেজ পোলাও রান্না করবে, কেমন? ঠিক আছে মা, আপনি যা বলবেন তাই হবে। তবে আমাকে বাজারে যেতে হবে, পোলাও বানানোর জিনিসপত্র কিনতে হবে তো। আপনি আমাকে আগে জানালে আমি কালকেই বাজারটা করে রাখতে পারতাম। এই বলে স্মিতা বাজার থেকে পালং শাক, সয়াবিন, এঁচড়, বাঁধাকপি, গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ, দুধ এবং গোটা গরম মশলা কিনে নিয়ে আসে। আর আজকে সে পালক পোলাও, সোয়া পোলাও, বাসন্তী পোলাও, সাদা পোলাও, এলাচ পোলাও এবং গোলাপ পোলাও রান্না করে সবাইকে পরিবেশন করে, যা দেখে অতসী দেবীর বান্ধবীরা ভীষণই অবাক হয়। এত রকমের পোলাও হয়, আমরা তো আগে জানতামই না। বৌমা, তুমি কি এত কিছু নিজে হাতে রান্না করেছো নাকি আমাদেরকে অনলাইনে অর্ডার করা খাবার খাওয়াচ্ছ? আজকালকার মেয়েদের কিন্তু আমার বিশ্বাসই হয় না। সে নিয়ে তুই নিশ্চিন্তে থাক, এই সব রকমের পোলাও আমার বৌমা নিজে হাতে রান্না করেছে। আমি নিজের চোখে দেখেছি ওকে রান্নাগুলো করতে। আমার বৌমা অনলাইনে অর্ডার করে খাবার আমাদেরকে খাওয়াই না, বুঝলি? সে তো খুব ভালোই কথা। আজকালকার মেয়েদের তো রান্নাঘরে দেখতেই পাওয়া যায় না, তার উপর এতগুলো রান্না করা চারটিখানি ব্যাপার। অনেক ভাগ্য করে তুই এরকম বৌমা পেয়েছিস। এই বলে সবাই পোলাও খেতে শুরু করে। আর সেদিন স্মিতার তৈরি করা বিভিন্ন রকম পোলাও খেয়ে সবাই স্মিতার খুবই প্রশংসা করে। কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেলে স্মিতা রান্নাঘরে গিয়ে দেখে নিজের জন্য 1 বাটি পোলাও বেছে নেই। আর যা দেখে স্মিতা মনে মনে কষ্ট পায়। আমি 6 রকম পোলাও রান্না করে সবাইকে খেতে দিলাম, যাতে আমার জন্য 1 রকমের পোলাও হলেও বেঁচে থাকে। কিন্তু এরা তো সব খেয়ে শেষ করে দিয়েছে। এখন আমি কি খাবো? সমস্ত পোলাও রান্নার উপকরণও তো শেষ হয়ে গেছে। তার উপর সারাদিন রান্না করে আমি এত ক্লান্ত যে আমার আর পোলাও বানানোর মতো শক্তিও নেই। ঠিক এমন সময় স্মিতার সেই ধাবাটার কথা মনে পড়ে। কিন্তু দুঃখের বিষয়, সেই ধাবা অনলাইনে কোথাও ডেলিভারি দেয় না। ফলে স্মিতাকে সেদিন বাধ্য হয়ে ভেজ পোলাও ছাড়াই রাত কাটাতে হয়। আর পরের দিন সকালে দীপক অফিসে চলে যাওয়ার পর অতসী দেবী স্মিতাকে বলেন, আমি কয়েক ঘন্টার জন্য সামনের বাড়িতে যাচ্ছি নিমন্ত্রণ খেতে। ওরা আমাকে খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ করে গেছে সকালবেলা। দীপাও তো কলেজে গেছে, তাই তোমাকে এখন কিছুক্ষণ বাড়িতে একা থাকতে হবে। তুমি থাকতে পারবে তো? শাশুড়ি মায়ের কথা শুনে স্মিতার মন আনন্দে নেচে ওঠে, কারণ সে বাড়ি থেকে বেরিয়ে ভেজ পোলাও খাওয়ার সুযোগ পাবে।
আর কিছুক্ষণের মধ্যেই শাশুড়ি মা বাড়ি থেকে বেরিয়ে গেলে স্মিতা মনে মনে ভাবে, এই তো মোক্ষম সুযোগ পেয়েছি। দীপক অফিসে গেছে, দীপা কলেজে, আর মা এখন খিচুড়ি খেতে পাশের বাড়িতে চলে গেল। বাড়ি থেকে বেরোনোর এর থেকে ভালো সময় আর পাওয়া যাবে না। আমিও এই সুযোগে বেরিয়ে পড়ি। মা বাড়ি চলে আসার আগেই আমাকে পোলাও খেয়ে বাড়ি চলে আসতে হবে। এই বলে স্মিতা চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সেই ধাবায় পৌঁছে ভেজ পোলাও খেতে শুরু করে দেয়। কিন্তু এভাবেই দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে আসে, কিন্তু তখনও পর্যন্ত স্মিতা বাড়ি ফিরে আসে না। আর অতসী দেবী অনেকক্ষণ ধরে স্মিতাকে খুঁজে না পাওয়ায় আশেপাশের লোকজনকে সে বৌমার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তাদের মধ্যে কেউ স্মিতার কোনো খবর দিতে পারে না, যার ফলে অতসী দেবী খুবই চিন্তায় পড়ে। মেয়েটার নতুন বিয়ে হয়েছে, এখানকার কিছুই তো চেনে না, কোথায় যেতে পারি, কেন যে আমি ওকে একা একা রেখে বান্ধবীর বাড়িতে গেলাম কে জানি, সব আমারই ভুল হয়েছে। এই ভেবে অতসী দেবী ভীষণই কান্নাকাটি করতে শুরু করে। অন্যদিকে নতুন বৌমার এরকম নিখোঁজ হওয়ার কথা শুনি পাড়া প্রতিবেশীও খুবই ব্যস্ত হয়ে ওঠে। আর দীপক যখন বাড়িতে ফিরে আসে তখন সেও খুবই চিন্তায় পড়ে। এমন সময় সবাই মিলে স্মিতাকে খোঁজাখুঁজি করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে দীপকের ফোনে একটা কল আসে। নমস্কার, আমি কি স্মিতা অধিকারীর হাজবেন্ড দীপক অধিকারীর সাথে কথা বলছি? হ্যাঁ, আমি স্মিতার হাজবেন্ড। কিন্তু কেন? আমার ওয়াইফ তো দুপুরবেলা থেকে নিখোঁজ, ওকে তো কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছে না। আপনার ওয়াইফকে আমরা খুঁজে পেয়েছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব বিনোদনী পার্কের সামনে যে নতুন ধাবাটা আছে না, ওখানে এসে পৌঁছান। আমরা টিম নিয়ে ধাবার সামনেই দাঁড়িয়ে আছি। দীপক ইন্সপেক্টরের কথা শুনে এক মুহূর্ত সময় নষ্ট করতে চায় না। সে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে ধাবার সামনে গিয়ে পৌঁছায়। আর সেখানে ধাবার সামনে ইন্সপেক্টরও দাঁড়িয়ে থাকে। আর ঠিক এমন সময় সেই ধাবার মধ্যে থেকে স্মিতা বাইরে ছুটে এসে দীপককে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে শুরু করে। স্মিতা, তুমি কোথায় ছিলে? আমরা সবাই মিলে সারাদিন তোমাকে কত খুঁজেছি জানো? তুমি এত কান্নাকাটি করছো কেন? আর তুমি এই ধাবাতে এলে কি করে? দীপক বাবু, এটা ধাবা নয়, এটা একটা ধাপ্পা। আমাদের কাছে অনেক মানুষের মিসিং রিপোর্ট আছে। যতদিন থেকে এই ধাবাটা খুলেছে ততদিন থেকেই আমাদের কাছে মিসিং রিপোর্ট স্টার্ট হয়েছে। আর আমাদের কাছে ভীষণ সন্দেহ ছিল এই ধাবাটার উপর। তাই আমরা আজকে এই ধাবায় রেড করি আর আপনার ওয়াইফ সহ আরো 10 জন মানুষকে উদ্ধার করি। আজকে আমরা রেড না করলে কালকের মধ্যে সবাই হয়তো পাচার হয়ে যেত। আজকে যদি আমি ভেজ পোলাও খাওয়ার লোভ না করতাম তাহলে এরকম কিছু হতোই না। আমি আজকের পর থেকে আর কোনোদিনও ভেজ পোলাও খাবো না। সেই ঘটনার পর থেকে স্মিতা নিজেকে ভীষণভাবে পাল্টে ফেলে। সে আর কখনো ভেজ পোলাও খাওয়ার জন্য পাগলামি করে না। আর যা দেখে স্মিতার শ্বশুরবাড়ির লোকেরা খুবই খুশি হয়। এভাবেই স্মিতা হাসি খুশি সংসার করতে থাকে। মঞ্জুলা দেবী তার ছেলে এবং বৌমাকে নিয়ে একটি শহরে থাকতো। মঞ্জুলা দেবীর এক মেয়েও আছে, তবে তার বিয়ে হয়ে গেছে। প্রায় 5 বছর আগে বিয়ে হওয়া সত্ত্বেও মঞ্জুলা দেবীর মেয়ে বিনীতার এখনো কোনো সন্তান হয়নি। এই নিয়ে মঞ্জুলা দেবীর মাথায় সারাদিন নানান রকমের চিন্তা লেগেই থাকে। মঞ্জুলা দেবী তার বৌমা সুপ্রীতিকে একেবারেই পছন্দ করত না। তার জীবনে যত খারাপ জিনিস সবকিছুর জন্যই সে তার বৌমাকে দায়ী করত। সুপ্রীতি গরিব ঘরের মেয়ে ছিল, বিয়ের সময় ভালো কোনো যৌতুক নিয়ে আসতে পারেনি। আর তাই আজকে বিয়ের 2 বছর হয়ে যাওয়ার পরেও সে তার শাশুড়ি মায়ের মনে জায়গা করে নিতে পারেনি। সুপ্রীতি 7 মাসের গর্ভবতী ছিল, কিন্তু তবুও মঞ্জুলা দেবীর তার উপর একটুও দয়া মায়া হয় না। তুমি যেদিন থেকে আমার বাড়িতে এসেছো সেদিন থেকে আমাদের বাড়ির শুধু খারাপ আর খারাপই হয়েছে। তোমার কালো ছায়া আমাদের বাড়িতে পড়েছে বলেই আমার মেয়েটার বিয়ের 5 বছর পরেও বাচ্চা হচ্ছে না। আমি দিদিভাইকে কত ভালোবাসি সেটা তো আপনিও জানেন। আমি প্রত্যেক দিন দিদিভাইয়ের জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করি। আর তার থেকেও বড় কথা, দিদিভাইয়ের বিয়ে হয়েছে আমার বিয়ের 3 বছর আগে। তাহলে আমি কি করে দিদিভাইয়ের এরকম অবস্থার জন্য দায়ী হতে পারি? তা আমি জানি না, হয়তো এই বাড়িতে আসার আগে থেকেই আমাদের ক্ষতি করা শুরু করে দিয়েছিলে। বিয়ের আগেও তো তোমার কুন্তলের সঙ্গে অনেক দিনের সম্পর্ক ছিল। আপনি আমার উপর রেগে আছেন আমি জানি, তাই বলে আমাকে এভাবে অপবাদ দেবেন না। আমি আপনাকে আমার নিজের মা মনে করি, তাই কখনোই আপনার কথাই রাগ করি না। তবে ধৈর্যের বাঁধ তো আমারও ভেঙে যেতে পারে, তাই না? সুপ্রীতির এই কথা শুনে মঞ্জুলা দেবী ঘরের বাইরে থেকে বেরিয়ে যায়। সে একেবারে বাড়ির বাইরে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে। তোমরা কে কোথায় আছো গো? আমাকে দেখে যাও। আজকের পর আর কোনোদিনও আমাকে দেখতে পারবে কিনা তার কোনো ঠিক নেই। আমাকে বাঁচাও, আমাকে তোমাদের বাড়িতে আশ্রয় দাও। মঞ্জুলা দেবীর এই আর্তনাদ শুনে তাদের পাড়া প্রতিবেশী হন্তদন্ত হয়ে সেখানে ছুটে আসে। কি হয়েছে বৌদি? আপনি এভাবে বাইরে দাঁড়িয়ে চিৎকার করছেন কেন? চিৎকার কি আর শাদি করছি?
আমার বৌমাকে একটু শাসন করেছি বলে ও বলছে ওর নাকি ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই কথা বলার কি মানে তোমরা বুঝতে পারছো? ও আমাকে মারবে বলছে। একদমই, সুপ্রীতি বৌমা সেটা বলতে চাইনি। আপনি ওর কথার ভুল মানে করছেন। হতে পারে ওটা বলে এটাই বোঝাতে চেয়েছে যে ওর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ওই বাড়ি ছেড়ে চলে যাবে। ও আপনাদের বাড়িতে না থাকলে আপনাদের বাড়ির হাল যে কি হবে আপনি ভাবতে পেরেছেন? কি হাল হবে? হ্যাঁ, ও তোমাদেরকেও নিজের কালো জাদু দিয়ে বশ করেছে, তাই তো? আমি আমার বিপদে তোমাদেরকে ডাকলাম আর তোমরা এসে ওরই প্রশংসা করছো। কেমন পাড়ার লোক গো তোমরা? এইভাবে বলবেন না। দেখুন মেয়েটা কিভাবে কাঁদছে। একজন গর্ভবতী মাকে এইভাবে কষ্ট দেওয়াটা কি উচিত? আপনি ঘরে ফিরে যান, নিজেদের মধ্যে সবকিছু মিটমাট করে নিন। তাদের পাড়ার সকলেই মঞ্জুলা দেবী এবং সুপ্রীতিকে ভালো করেই জানতো, তাই তারা সুপ্রীতিকে কোনো রকমের দোষ না দিয়ে মঞ্জুলা দেবীকে নানান রকম ভাবে বুঝিয়ে সেখান থেকে চলে যায়। এই কয়েকদিনের মধ্যেই হঠাৎ মঞ্জুলা দেবীর মেয়ে বিনিতা তাদের বাড়িতে আসে। বিনিতাকে দেখে মঞ্জুলা দেবী একেবারে অবাক হয়ে যায়। বিনিতা এতদিন তার মাকে জানায়নি যে সে গর্ভবতী, কারণ তার মাকে সারপ্রাইজ দেবে বলে। হঠাৎই বিনিতাকে গর্ভাবস্থায় দেখতে পেয়ে মঞ্জুলা দেবী আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তুই আমাকে আগে কেন বলিসনি? এত খুশির খবরটা তুই আমার থেকে লুকিয়ে গেলি, তাও আবার 7 মাস ধরে। তোর মা হয়ে কি আমার এটুকু জানার অধিকার নেই? এই 7 মাস তুই কিভাবে একা হাতে ঘর সংসার সামলালি? সমরেশ বলেছিল তোমাকে সারপ্রাইজ দিতে, আর এই বাচ্চাটারও বাঁচার সেরকম কোনো সম্ভাবনা ছিল না। তাই আমি প্রথম থেকে তোমাকে কিছু জানিয়ে পরে তোমার মন ভাঙার কারণ হতে চাইনি। আজকাল শরীরটা খুব খারাপ যাচ্ছে, তাই ভাবলাম তোমার কাছ থেকে কয়েকদিন ঘুরে আসি। এরই মধ্যে সুপ্রীতি সেখানে চলে আসে। দিদি ভাই, তুমি এসে গেছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি আজকে সকালে যখন আমাকে খুশির খবরটা দিলে না, তখন থেকে আমার তোমাকে দেখার জন্য মনটা কেমন করছিল। এই মেয়ে, যাও এখান থেকে। একদম আমার মেয়ের ধারে কাছে ঘেসবে না তুমি। কে জানি আবার কেমন নজর দিয়ে দেবে। আমার মেয়ের আর ওর বাচ্চার যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে আমি নিজে হাতে শেষ করে ফেলবো। কি শুরু করেছো মা তুমি এসব? কেন সবসময় বৌদিকে অপমান করো? বৌদি তো ভালোবেসে আমার সাথে কথা বলতে এসেছে। তুমি এভাবে বৌদিকে অপমান করো না মা। আমাদের জীবনে বৌদির অনেক অবদান। দুবেলা দুমুঠো রান্না করে দিয়ে কেউ কারো জীবনের অবদানের অধিকারী হয় না। ও কি করেছে আমাদের জন্য? বাপের বাড়ি থেকে তো একটা খাট আলমারিও নিয়ে আসতে পারেনি, আবার অবদান বলছিস? কিন্তু মা ছাড়ো, বাদ দাও এসব। আমি অনেকটা জার্নি করে এসেছি। কি খেতে দেবে সেটা বলো, খুব খিদে পেয়েছে। এই, তুমি সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে বিনীতের জন্য গরম গরম ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি নিয়ে এসো। বেশি দেরি করবে না, আমার মেয়েটার খিদে পেয়েছে। আমি একটু আগে সকালের জল খাবারটা খেয়ে নি, তারপরেই তোমাকে বানিয়ে দিচ্ছি দিদি ভাই। আসলে সকালের খাবারটা খেয়ে আমাকে ওষুধ খেতে হয়, তাই বলছি। আমার মেয়েকে খিদে পেটে রেখে তুমি এখন নিজের পেট ভরাতে যাবে? তোমার সাহস তো কম নয়। এতক্ষণ যখন খেতে দেরি হয়েছে তখন আরো 1 ঘন্টা দেরি করলে তোমার কোনো অসুবিধা হবে না। মা, বৌদি তো আমার মতোই গর্ভবতী। আমার কষ্ট হলে বৌদির কষ্ট হবে না? তুমি বৌদির সাথে এরকম ব্যবহার করো না তো। ওর আবার কিসের কষ্ট? বেশ না চাইতেই তো সন্তান পেয়ে গেছে। ও কষ্টের মর্ম কি বোঝে? ওর কথা তোকে এত ভাবতে হবে না। বিনীতা এবং সুপ্রীতি দুজনেই মঞ্জুলা দেবীর কথায় খুবই দুঃখ পায়, কিন্তু কেউই তাদের মা কিংবা শাশুড়ি মাকে ঘুরিয়ে কোনো জবাব দেয় না। এইভাবে প্রায় 1 সপ্তাহ কাটে। মঞ্জুলা দেবী বিনীতাকে এতই আগলে আগলে রাখে যেন পারলে বিনীতার গোটা চলার পথে সে তুলো বিছিয়ে দেবে। কিন্তু তবুও বিনীতা শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার জন্য জোর করে। মঞ্জুলা দেবী কিছুতেই তার মেয়েকে বাড়িতে ফিরে যেতে দেয় না। বিনীতা শ্বশুর বাড়িতে তার স্বামী এবং শাশুড়ি মা তাকে ছাড়া একা সবকিছু সামলাতে পারবে না, এটা শোনার পরও মঞ্জুলা দেবী তার মেয়েকে নিজের কাজ ছাড়া করতে একদমই রাজি হয় না। আমাদের সময় এই গর্ভাবস্থার শেষ কয়েকটা মাস তো আমরা বাপের বাড়িতেই কাটাতাম। তুইও এখানে থেকে যা। আমি জামাইয়ের সঙ্গে কথা বলে ওকে সবটা বলে দেব। মা, বলছিলাম কি, আমিও কয়েকদিনের জন্য একটু আমার বাবা মায়ের কাছ থেকে ঘুরে আসবো। বিয়ের পর থেকে তো কোনোদিনও এই বাড়িতে গিয়ে 1 দিনের বেশি থাকতে পারিনি। এখন তো দিদি ভাই আছে, আপনার অসুবিধা হবে না। দেখলি বিনু, কেমন শয়তান মেয়ে। যেই শুনলো আমি তোকে এখানে থাকতে বলেছি অমনি ওর মনে হলো ওর বাপের বাড়ি যাওয়া দরকার। তা বলি, তুমি বাপের বাড়িতে গেলে আমার ঘরের কাজ কে করবে? আমি নাকি আমার গর্ভবতী মেয়ে? তাদের এই কথা শুনে সুপ্রীতির স্বামী কুন্তল সেখানে চলে আসে। তুমি সেই প্রথম থেকেই সুপ্রীতির সাথে এরকম ব্যবহার করো।
আর আমি তোমার উপরে রাগ দেখাতে চাইলেও ও কখনো তোমার উপর আমাকে রাগ দেখাতে দেয় না। কিন্তু আজ আমি না বলে পারছি না মা। শুধু সুপ্রীতি বাপের বাড়ি থেকে যৌতুক আনেনি বলে তোমার ওর উপর এত রাগ? তুমি এত লোভী, আমি তো জানতাম না মা। এসব বলো না কুন্তল, উনি আমাদের মা হন। মাকে কেউ এসব কথা বলে? এখনই মায়ের কাছে ক্ষমা চাও। কেমন শেয়ানা মেয়ে মানুষ গো তুমি! ছেলেটার মাথাটা তো পুরো খেয়েই ফেলেছো। ওকে বাধ্য করেছো আমার মুখে মুখে কথা বলতে, আর এখন আবার আমার সামনে ভালো মানুষ সেজে ওকে আমার কাছে ক্ষমা চাইতে বলছো? ও আমাকে বাধ্য করেনি মা, বাধ্য করেছো তুমি। দিদি ভাই 7 মাসের গর্ভাবস্থা খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময় বিশ্রাম নিতে হয়, ভালো মন্দ খেতে হয়, আরো কত কি। কিন্তু সুপ্রীতির বেলায় সবকিছু উল্টো। দিদি ভাই গর্ভাবস্থায় যে কষ্টটা পাচ্ছে সেই কষ্টটা কি সুপ্রীতি পাচ্ছে না? কুন্তলের কোনো কথাতে পাত্তা না দিয়ে মঞ্জুলা দেবী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। মঞ্জুলা দেবী বিনীতার জন্য নিজে 7 মাসের সাধের অনুষ্ঠানের আয়োজন করে। সুপ্রীতি মনে মনে খুবই খুশি হয় এই ভেবে যে এই অনুষ্ঠানে হয়তো তারও 7 মাসের সাধের ব্যবস্থা করা হবে। কিন্তু মঞ্জুলা দেবী তার এই স্বপ্নে জল ঢালতে বেশি সময় নেয় না। সে সবাইকে জানিয়ে দেয় যে এই অনুষ্ঠান শুধুমাত্র সে তার মেয়ের জন্যই করছে। বিনীতা তার মাকে নানান রকমের প্রশ্ন করলেও মঞ্জুলা দেবী তার মেয়েকে এড়িয়ে যায়। আমি আমার মেয়ের সাধের অনুষ্ঠান করব, তার জন্য আমাকে কে কি বলবে, কে কি ভাববে সেটা আমি কেন ভাবতে যাব? ওর মতো শয়তান মেয়ের আমি সাধ কেন দিতে যাব? বাড়িটাকে পুরো নষ্ট করে রেখে দিয়েছে, আমার ছেলেকে আমার বিরুদ্ধে করে দিয়েছে একেবারে। তুমি বৌদিকে ভুল ভাবছো মা। বৌদির মতো ভালো বৌমা তুমি আর একটাও পাবে না। ও খুব ভালো মেয়ে, ও আমাদের সবাইকে অনেক ভালোবাসে। তুমিও ওকে একটু ভালোবাসো প্লিজ। চুপ কর তো, এই গর্ভাবস্থায় বারবার ওই মেয়েটার নাম মুখে নিস না, এতে তোর বাচ্চার ক্ষতি হতে পারে। এইভাবেই তারা মা মেয়ে নানান রকমের কথা বলতে থাকে। সাধের অনুষ্ঠানের দিন চলে আসে। 7 মাসের গর্ভাবস্থাতেও সুপ্রীতি একা একা সমস্ত রান্নাবান্না করে এবং ঘরবাড়ি সাজানোর কাজ একাই করতে থাকে। কুন্তল এবং বিনীতা তাকে অনেকবার বারণ করলেও সে কারোর কোনো কথাই শোনে না। আরে বাবা, রান্নার লোক তো আছে, আমি ফোন করলে এক্ষুনি চলে আসবে। তুমি কেন এত ঝক্কি পোয়াচ্ছ সুপ্রীতি? এরকম সময় এত কাজ করা ভালো না। মা আর বাচ্চা দুজনকেই তো বিশ্রাম নিতে হয়। মা সবাইকে এত ভালোবেসে নিমন্ত্রণ করেছে, আর সেই নিমন্ত্রণে তুমি চাও বাইরের লোক এসে রান্না করুক? যদি একটু এদিক ওদিক হয় তাহলে মায়ের মান সম্মান থাকবে? আর রান্না তো হয়েই গেছে, তুমি এত চিন্তা করছো কেন? তোমার সাথে কথা বলাই বেকার। তুমি আগেও কোনোদিন আমার কথা শোনোনি, আর পরেও শুনবে না। তোমার যা মন চাই তাই করো, কিন্তু তোমার জেদের জন্য যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। এই বলে কুন্তল সেখান থেকে চলে যায়। সুপ্রীতি কোনো কিছুতে কান না দিয়ে নিজের মনে রান্না করতে থাকে। রান্না করতে করতে সুপ্রীতির মাঝে মাঝে খুবই কষ্ট হয়, কিন্তু তবুও সে কাজ করা থামায় না। কিছুক্ষণের মধ্যেই তাদের গোটা বাড়িতে অনেক লোকজনের সমাগম হয়। সবাই নিজের হাতে করে 2টো করে উপহার নিয়ে আসে। 2টো করে উপহার দেখে মঞ্জুলা দেবী বেশ অবাক হয়। মঞ্জুলা দেবী একটু হলেও বুঝতে পারে তাদের অতিথিরা সুপ্রীতির জন্য একটা করে উপহার এনেছে। আমি আমার মেয়ের সাথে আপনাদেরকে ডেকেছিলাম, আর ভালো মানুষই করে আপনারা আবার আমার বৌমার জন্য উপহার নিয়ে এসেছেন। আজকের এই স্বাদের অনুষ্ঠান শুধুমাত্র আমার মেয়ের জন্য হচ্ছে, তাই আমার বৌমার কোনো রকমের উপহারের দরকার নেই। চুপ করো মা, চুপ করো। তুমি কাকে এভাবে অপমান করো তুমি জানো? তুমি জানলে সহ্য করতে পারবে না, তাই আমরা তোমাকে কেউ কিচ্ছু বলিনি। কিন্তু আজকে আমি আর চুপ করে থাকতে পারবো না। এই বলে বিনীতা সকলের সামনেই তার জামার ভেতর থেকে একটা বালিশ বের করে। সে আসলে কখনোই গর্ভবতী ছিল না, শুরু থেকে সে অভিনয় করে যাচ্ছিল। এই ঘটনা দেখে মঞ্জুলা দেবী প্রচন্ড পরিমাণে চমকে যায়। তুই এরকম কেন করলি? এত বড় মিথ্যা কথাটা তুই আমাদের সবাইকে কেন বললি? তোর শাশুড়ি মা আর স্বামীকে কি জবাব দিবি তুই? ওরা যখন তোর বাচ্চার মুখ দেখতে চাইবে? সমরেশ সব জানে, শুধু আমার শাশুড়ি মা জানে না, আর তুমি জানতে না। আজ আমি তোমাকে সব সত্যি কথা বলবো। আজ থেকে কয়েক মাস আগে আমি বৌদিকে ফোন করে জানিয়েছিলাম যে আমি কখনোই মা হতে পারবো না। এই কথা শুনে বৌদি খুব ভেঙে পড়ে, কিন্তু তার কয়েক মাস পরেই বৌদি আমাকে বলল আমিও নাকি মা হতে পারবো। ও কিভাবে বললো? ও কি ডাক্তার নাকি? আর ওর কথা শুনে তুই এসব করতে রাজি হয়েছিস? বৌদি ডাক্তারের কাছ থেকে নিজে চেক আপ করে এসে আমাকে জানিয়েছিল যে ডাক্তার বলেছে বৌদির গর্ভে নাকি 2টো হৃদস্পন্দন পাওয়া গেছে। তার মানে বৌদির গর্ভে 2টো সন্তান আছে। আর সেদিনই বৌদি আমাকে বলে দিয়েছিল যে বৌদি একটা বাচ্চা আমাকে দিয়ে দেবে। আমার শাশুড়ি মা যদি জানতে পারে আমি বন্ধা
তাহলে আমাকে কোনোদিনও সমরেশের সঙ্গে সংসার করতে দিত না। তাই আমি এই গর্ভবতী হওয়ার অভিনয়টা চালিয়ে যাচ্ছিলাম। কয়েক মাস পরে যখন হাসপাতালে ভর্তি হব, তখন ডাক্তাররাই সবকিছু ম্যানেজ করে নেবে এই ভেবে। যেই মেয়েটা আমার জন্য নিজের গর্ভের সন্তান ত্যাগ করে দিতে রাজি হয়ে গেল, তাকে তুমি একটু উপহার পেতে দেখে এভাবে চিৎকার করছো। বিনীতার এই কথা শুনে মঞ্জুলা দেবী অঝোর নয়নে কাঁদতে থাকে। সে সুপ্রীতিকে রান্নাঘর থেকে সেখানে নিয়ে আসে এবং সকলের সামনেই হাত জোর করে তার কাছে ক্ষমা চায়। সেদিন 7 মাসের স্বাদের অনুষ্ঠান সুপ্রীতির জন্যই উৎসর্গ করা হয়। কয়েকদিনের পরে সুপ্রীতির একটি ছেলে এবং একটি মেয়ে হয়। সুপ্রীতি তার মেয়ে সন্তানকে বিনীতার কাছে দিয়ে দেয় এবং তার কোল আলো করে তার ছেলে বড় হতে থাকে।